সত্য ঘটনা অবলম্বনে অন্য স্বাদের অনুগল্প, লেখকদের গল্প 1 থেকে 18 পাঠ করে শোনাচ্ছি। 1 নম্বর, সোফোক্লিসের গল্প। ইস্কাইলাসকে বলা হয় ট্র্যাজেডির জনক, আর সোফোক্লিস ট্র্যাজেডির কুশলী শিল্পী। সোফোক্লিসের বয়স যখন 25 বছর, তখন তিনি গুরু ইস্কাইলাসকে নাটক প্রতিযোগিতায় পরাজিত করেছিলেন। এর আগে সোফোক্লিসের কোনো নাটকই অভিনীত হয়নি। দর্শকদের সামনে প্রথম যে নাটকের অভিনয় হলো, তাই তাকে অকস্মাৎ খ্যাতির শীর্ষদেশে স্থাপন করল। এই সাফল্য সোফোক্লিসের জীবনে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করল। অন্য সব কাজ ছেড়ে তিনি শুধু নাটক রচনায় মত্ত হয়ে গেলেন। দিনরাত্রি কেবল নাটক আর নাটক। একটা শেষ হয় তো আর একটা নতুন নাটক শুরু হয়। কেউ বাড়ি এলে নাটক পড়ে শোনাতে শুরু করেন। তার ছেলেরা বাবার উপর খুব চটে গেছে। সংসারের দিকে দৃষ্টি নেই, কেবল নাটক আর নাটক। কি হয় ও দিয়ে? এসব বদ খেয়াল ছেড়ে যদি জমি জমার তদারক করতেন, তাহলে আয় বাড়ত। কিন্তু বাবা কিছুতেই কথা শোনেন না। নাটকের নেশা থেকে তাকে মুক্ত করা অসম্ভব। নিরুপায় হয়ে ছেলেরা আদালতে শরণাপন্ন হল। বাবার বিরুদ্ধে অভিযোগ তিনি সাংসারিক দায়িত্ব অবহেলা করেছেন। সন্তানের প্রতি পিতার যে দায়িত্ব পালন করা উচিত তা করেননি। বাবা এখন বুড়ো হাবড়া হয়ে গেছেন। তার অভিভাবকত্ব আইনত ছেলেদের হাতে দেওয়া হোক। আদালত থেকে সমন এলো। তিনি এখন অথর্ব। কেন তাকে ছেলেদের অভিভাবকত্বে দেওয়া হবে না, তার কারণ দেখাও। সোফোক্লিস আদালতে নির্দিষ্ট দিনে উপস্থিত হলেন। হাতে সদ্য সমাপ্ত তার নাটক ইডিপাস অফ কোলন্স। বিচারকরা অভিযোগের মর্ম বুঝিয়ে সোফোক্লিসকে জিজ্ঞাসা করলেন, এ সম্বন্ধে আপনার কি বলবার আছে? সোফোক্লিস বললেন, হুজুর, আমি কিছুই বলবো না, তবে যদি একটু সময় দেন তো আমার নতুন লেখা থেকে কিছু অংশ পড়ে শোনাতে চাই। অনুমতি পেয়ে নাটক পড়তে আরম্ভ করলেন। বিচারকরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন শেষ পর্যন্ত। পাঠ সমাপ্ত করে সোফোক্লিস জিজ্ঞাসা করলেন, হুজুর, এই নাটক যে লিখতে পারে, তার কি কোনো অভিভাবকের প্রয়োজন আছে বলে মনে হয়? না না, সমস্বরে বিচারকরা বলে উঠলেন। তাকে অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিয়ে ছেলেদেরই বললেন, এমন বাবার বিরুদ্ধে যারা অভিযোগ আনে তারাই পাগল। 2, 16 শতকের 2 ব্রিটিশ নাট্যকার বোম্যান্ট ও ফ্লেচারের মধ্যে খুব বন্ধুত্ব। দুজনে একসঙ্গে কয়েকটি নাটক রচনা করেছেন। একটি নতুন নাটকের আইডিয়া মাথায় এসেছে, ঐতিহাসিক নাটক। 2 বন্ধু এক ট্যাভার্নে এসে বসলেন। পরিকল্পিত ট্র্যাজেডির খসড়াটা শেষ করতে হবে। ফ্লেচার লিখবেন ইতিহাসের রাজাকে হত্যার অংশ। তিনি খসড়া শেষ করে বন্ধুকে শোনালেন। এক পরিচারক কাছেই কোথাও ছিল। ফ্লেচারের কথা শুনে তার তো চক্ষু স্থির। তখন ষড়যন্ত্রের যুগ। পরিচারক ভাবলে নিশ্চয়ই এই লোক দুটো রাজাকে হত্যার ষড়যন্ত্র করছে। তৎক্ষণাৎ খবর চলে গেল পুলিশের কাছে। 2 বন্ধুকে গ্রেপ্তার করে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হলো। তবে দুর্ভোগ বেশি দূর গড়ায়নি। নাট্যকারদের যখন পরিচয় পাওয়া গেল এবং নিঃসংশয়ে বোঝা গেল তারা থিয়েটারের রাজাকে খুন করছিলেন, তখন তাদের ছেড়ে দেওয়া হলো। 3 নম্বর গল্প। ফরাসি নাট্যকার মোলিয়ার নিজের নাটকে অভিনয় করতেন। তার শেষ নাটক দ্য ইম্যাজিনারি ইনভ্যালিড অভিনীত হয় 1673 খ্রিস্টাব্দে। কাহিনীর নায়ক নিজেকে সর্বদাই অসুস্থ মনে করে। মাথা ব্যথা, বুক ব্যথা, কাশি ইত্যাদি একটা যায় আরেকটা আসে। রোগ কল্পনা তার বিলাস, তার আনন্দ। এই চরিত্রে অভিনয় করছিলেন মলিয়ার।
নায়ক যদিও অসুস্থতার ভান করে, মলিয়ার কিন্তু সত্যিই অসুস্থ। বুকের ব্যথা আর কাশিতে ভুগছিলেন। সেদিন শেষ রাত্রির অভিনয়। মলিয়ার খুবই অসুস্থ, খুব কাশি, বুকে নিজেই হাত বুলাচ্ছেন। দর্শকেরা মুগ্ধ হয়ে অভিনয় দেখছে, হাসি রোলে প্রেক্ষাগৃহ পূর্ণ। এমন চমৎকার অভিনয়, যেন সত্যি অসুস্থ। মলিয়ার যত ব্যথায় আকুল হন, কাশি তত বাড়ে, দর্শকরা তত বেশি তারিফ করে অভিনয়ে। যখন কাঁচতে কাঁচতে মুখ থুবড়ে পড়ে গেলেন স্টেজের ওপরে, তখন তাকে বাড়ি আনা হলো। কয়েকবার রক্তবমির পরেই তার মৃত্যু হলো। থিয়েটার করবার জন্যে যে প্রায়শ্চিত্ত করতে হয়, তা করার সময় পাননি বলে মলিয়ারকে খ্রিস্টান রীতি অনুযায়ী সমাধিস্থ করা সম্ভব হয়নি। 4 নম্বর গল্প। ভিক্টর হুগোকে আমরা বিশেষ করে মানবতাবাদী লেখক হিসেবেই জানি। তার সর্বাধিক পঠিত উপন্যাস লা মিজারেবলস এবং অন্যান্য অনেক কাহিনী থেকে এর প্রমাণ পাওয়া যায়। কিন্তু তার ব্যক্তিগত জীবন থেকে এর ব্যতিক্রম দেখা যায় অন্তত একটি ক্ষেত্রে। 21 বছর বয়সে হুগো বিয়ে করেন সুন্দরী আদেলাকে। এই মেয়েকে বিয়ে করায় মার ছিল প্রবল আপত্তি, তাই মা বেঁচে থাকতে বিয়ে হতে পারেনি। বিয়ে হলো তার মৃত্যুর পরে। বিয়ের পরে কয়েক বছর বেশ সুখেই কাটল। তারপর হুগোর সবসময়ই মনে হতো স্ত্রীর ভালোবাসার জোয়ারে ভাটা এসেছে। কথাটা একেবারে মিথ্যে নয়। কেউ কেউ বলেন এর জন্যে হুগোর অমিত যৌনলিপ্সাই দায়ী। হৃদয়ের যে স্থানটা স্ত্রী অপূর্ণ রেখেছেন, তা পূর্ণ করতে হুগো খুঁজে পেলেন জুলিয়েতকে। জুলিয়েত সুন্দরী তরুণী অভিনেত্রী, সে বহুজন বল্লভা। হুগোর সঙ্গে যখন প্রথম পরিচয় হয়, তখন বহুদিন বিলাসের জীবনযাপন করে জুলিয়েত দেনায় আকণ্ঠ নিমজ্জিত। উদ্ধারের কোনো পথ খুঁজে পাচ্ছিল না। পথ দেখালেন হুগো। তিনি বললেন, আমি সব দেনা শোধ করে দেব, সারা জীবন তোমার গ্রাসাচ্ছাদনের দায়িত্ব নেব, শর্ত হবে তুমি অন্য কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। নিরুপায় জুলিয়েত শর্ত মেনে নিল। তার বাড়িতে প্রতি রাত্রি উজ্জ্বল দীপমালায়, গ্লাসের ঠুংঠাং শব্দে, গান বাজনায় ধ্বনিতে, নানা হই হুল্লোড়ে ছিল মুখরিত। এখন সে বাড়ি সন্ধ্যার পর স্তব্ধ, শুধু হুগোর প্রতীক্ষায় বসে থাকা, তার নির্দেশের অপেক্ষা। অল্প দিনের মধ্যেই জুলিয়েতের জীবন একেবারে পাল্টে গেল। সুন্দর বাড়িটি ছাড়তে হলো। এসে উঠল এক ছোট্ট অন্ধকার ঘরে। অতি সাধারণ পোশাক, সামান্য খাওয়া। হুগো বোধহয় ভেবেছিলেন দারিদ্র্যে নিত্য যন্ত্রণা মানুষকে সংযত রাখবার বড় শিক্ষক। কিন্তু জুলিয়েত কি কৃতদাসীর জীবন নীরবে মেনে নিয়েছিল? সে কি শুধু দেনার দায় থেকে মুক্তি পাবার জন্য? কিংবা হুগোর প্রবল ব্যক্তিত্বের কাছে সে নিঃশেষে আত্মসমর্পণ করেছিল? রুটিচোর জাভ হালচার উপর যার এত দরদ দেখা যায়, নর্ম সহচারীর প্রতি তাঁর এত নিষ্ঠুরতা কেন? হুগোর বাড়ির কাছাকাছি কোনো বস্তিতে থাকত জুলিয়েত। হুগো যদি অন্য কোথাও যেতেন, সঙ্গে যেত জুলিয়েত, ছায়ার মতো অনুগামিনী। হুগো স্ত্রী, সন্তান, সন্ততি নিয়ে প্রাসাদোপম বাড়িতে থাকতেন, আর অদূরে বস্তিতে স্থান নির্দিষ্ট হতো জুলিয়েতের। সারাদিন তার শুধু একটি কাজ, হুগোকে দীর্ঘ চিঠি লেখা। এখন 2000-এর বেশি চিঠি পাওয়া যায়। প্রতিদানে কি পেয়েছে জুলিয়েত? হুগো তাকে উদ্দেশ্য করে কয়েকটি প্রেমের কবিতা লিখেছেন। সেখানেই সে লুকিয়ে বেঁচে আছে। 5. প্রখ্যাত ফরাসি লেখক এমিল জোলার নাম উঠলেই আমাদের মনে পড়ে যায় নানা প্রভৃতি উপন্যাসের কথা। কিন্তু পতিতার জীবন কাহিনী কিংবা যৌন জীবনের চিত্রই তার উপন্যাসের একমাত্র উপজীব্য নয়। তার দুর্ভাগ্যের কথা যে জার্মিনালের মতো উপন্যাসকে আমরা মনে রাখিনি। তাছাড়া বাস্তব জীবনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি স্বেচ্ছায় যে লাঞ্ছনা ভোগ করেছিলেন, তা এক বিরল ঘটনা। সেটা সেপ্টেম্বর
1894 সালের কথা। ফরাসি সেনাবাহিনীর জেনারেলের হাতে এক টুকরো কাগজ পড়ল, যা স্বাক্ষরবিহীন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা থেকে জানা গেল যে জার্মান সেনাবাহিনীকে গোপন সামরিক তথ্য পাচার করা হয়। সঙ্গে সঙ্গে এক গোপন তদন্ত কমিটি বসল। হাতের লেখা পরীক্ষা করে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত করলেন এ লেখা ক্যাপ্টেন ডেফ্রুজের। আদালতে বিচার হলো, ডেফ্রুজের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থিত করা হলো না, সুতরাং অভিযোগ খণ্ডনের সুযোগ তিনি পেলেন না। তবু তার বিচার হলো এবং শাস্তি হলো যাবজ্জীবন দ্বীপান্তর দেশদ্রোহিতার অভিযোগে। এই শাস্তি ভোগ করতে হবে ডেভিল দ্বীপে, যা ছিল ব্রিটিশ আমলের আন্দামানের চেয়েও ভয়ঙ্কর। অনেকে বলতে লাগলেন ডেফ্রুজ জাতিতে ইহুদি বলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। প্রকাশ্য স্থানে যখন ডেফ্রুজের সামরিক পোশাক ইত্যাদি খুলে ফেলা হচ্ছিল, তখন সমবেত জনতা উন্মত্তের মতো চিৎকার করতে লাগলো, দ্বীপান্তর নয়, ওকে গুলি করে মারো। কয়েক বছর পরে প্রকাশ পেল ষড়যন্ত্র করে ডেফ্রুজকে দ্বীপান্তরে পাঠানো হয়েছে। যে তার হাতের লেখা নকল করেছিল সে ভয়ে আত্মহত্যা করল। আরেকজন স্বীকার করল তার অপরাধ। সরকার ডেফ্রুজকে দ্বীপান্তর থেকে ফিরিয়ে আনলেন, কিন্তু তাকে পূর্ব পদে বহাল করা হলো না। এই ষড়যন্ত্রের ঘটনা নিয়ে সমগ্র ফ্রান্স তোলপাড় হলো। জোলা ব্যাপারটা প্রথম থেকেই লক্ষ্য করছিলেন। গোড়া থেকেই তার ধারণা ছিল ডেফ্রুজ নিরপরাধ। এখন নিশ্চিত প্রমাণ পেলেন। সরকারের ঔদাসীন্যে তিনি ক্রুদ্ধ হলেন। 13 জানুয়ারি 1898 সালে অরোর পত্রিকায় এক দীর্ঘ চিঠি লেখেন। এই চিঠি আই অ্যাকিউজ নামে বিখ্যাত, কারণ চিঠির অনেকগুলি অনুচ্ছেদ আমি অভিযোগ করি দিয়ে শুরু হয়েছে। চিঠিতে ইচ্ছে করেই ষড়যন্ত্রকারীদের নাম উল্লেখ করেছেন, কারণ মানহানির মামলা হলে আদালতে তিনি সব ব্যাপারটা প্রকাশ করে দিতে পারবেন। অত্যন্ত তৎপরতার সঙ্গে তার বিরুদ্ধে মামলা হলো। আদালতে যাবার পথে জনতা তাকে দেশদ্রোহী বলে ধিক্কার দিল। বিচারের প্রহসন মাত্র, কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে দেওয়া হলো না। বিচারে তাঁর হলো 1 বছর সশ্রম কারাদণ্ড এবং বিরাট অঙ্কের জরিমানা। বন্ধুরা পরামর্শ দিল দেশত্যাগ করে শাস্তি এড়াও। তাই করলেন জোলা। প্রায় 60 বছর বয়সের বৃদ্ধ, স্বদেশ, বন্ধুবান্ধব, লেখার জগৎ সব কিছু ত্যাগ করে চলে গেলেন ইংল্যান্ড। জোলার আন্দোলনে ফল হয়েছিল আমরা আত্মহত্যার স্বীকারোক্তি ইত্যাদি কথা যা আগে লিখেছি, তা ঘটেছিল জোলার চিঠি প্রকাশের পরে। ডেফ্রুজকে ফিরিয়ে আনা হলেও 1906 সালের পূর্বে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়নি। জোলা তা দেখে যেতে পারেননি। তার মৃত্যু হয়েছিল 1902 সালে। জোলা যার জন্যে স্বেচ্ছায় এত দুঃখ বরণ করেছিলেন, তাকে তিনি কখনো চোখেও দেখেননি। শুধু অন্যায়ের প্রতিবাদ করতেই তিনি নির্ভীকভাবে এগিয়ে এসেছিলেন। অথচ একটি প্রতিবাদমূলক উপন্যাস লিখলেই লেখক হিসাবে তার কর্তব্য শেষ হতো। কিন্তু তিনি লেখকের চেয়ে বড় প্রকৃত মানুষের কাজ করেছেন। 6. বিশ্ব সাহিত্যের একটি শ্রেষ্ঠ গ্রন্থ হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স। উপন্যাসটির পাণ্ডুলিপি শেষ করেই ফিল্ডিং এক ছোট প্রকাশকের কাছে উপস্থিত। টাকার এত অভাব যে অপেক্ষা করতে পারছেন না। যত কম হোক রয়্যালটি হিসেবে কিছু টাকা পেলেই পাণ্ডুলিপি প্রকাশককে দিয়ে দেবেন। প্রকাশক কয়েকটি পাতা উল্টে পাল্টে দেখে বলল, আজ কিছু বলতে পারবো না, কাল আসবেন। পরদিন যেতেই প্রকাশক পাণ্ডুলিপি ফেরত দিয়ে বলল, এ বই ছাপবার মতো সাহস নেই তার, এর গুণাগুণ কিছুই বোঝা যাচ্ছে না। ফিল্ডিং শেষবারের মতো অনুনয় করে বললেন, 25 পাউন্ড পেলেও আমি পাণ্ডুলিপি দিয়ে দেবো। এক বন্ধুর পরামর্শে পরদিন পাণ্ডুলিপি নিয়ে গেলেন আর এক প্রকাশকের কাছে। বড় প্রকাশক গল্প উপন্যাসের পাণ্ডুলিপি সম্বন্ধে স্থির মতামতের ওপর নির্ভর করেন।
কয়েকদিন পরে স্ত্রী পরামর্শ দিলেন এ পাণ্ডুলিপি কিছুতেই যেন ছাড়া না হয়। প্রকাশক ফিল্ডিংকে আমন্ত্রণ করে বললেন যদি 200 পাউন্ডে রাজি হন তবে এই বই ছাপতে পারি। প্রকাশক বলেছিলেন ভয়ে ভয়ে হয়তো লেখক রাজি হবেন না এত কম পারিশ্রমিকে। ফিল্ডিং কিন্তু আনন্দে লাফিয়ে উঠলেন। এত বেশি পাওয়া ছিল ওর আশার অতীত। বন্ধুদের খাইয়ে দিলেন খুব করে। প্রকাশক তার জীবৎকালে 18,000 পাউন্ড এই বই থেকে লাভ করেছিলেন। 7. অলিভার গোল্ডস্মিথ একবার চাকরির জন্য সাক্ষাৎকারে যাবেন, কিন্তু পোশাক এমনই মলিন ও জীর্ণ যে নিশ্চয়ই তাকে নির্বাচন করা হবে না, যদিও চাকরি খুবই সামান্য। অথচ একটা উপার্জনের ব্যবস্থা না হলে না খেতে পেয়ে মরতে হবে। সুতরাং মান্থলি রিভিউ পত্রিকার প্রকাশকের সুপারিশে এক দোকান থেকে এক সেট পোশাক ধার করে আনলেন। কথা রইল সাক্ষাৎকার হয়ে গেলেই ফিরিয়ে দিয়ে আসবেন। নির্দিষ্ট সময় পার হয়ে গেল, গোল্ডস্মিথ পোশাক ফিরিয়ে দিচ্ছেন না। তাগিদের পর তাগিদ আসছে, কিন্তু গোল্ডস্মিথ ফেরত দেবেন কি করে? এমন কঠোর দারিদ্র্য যে লোক সংবরণ করা সম্ভব হয়নি তার পক্ষে। সাক্ষাৎকার থেকে বেরিয়েই ধার করা পোশাক বন্ধক দিয়ে কিছু টাকা সংগ্রহ করতে হয়েছিল গোল্ডস্মিথকে। পোশাক ফেরত না দিলে প্রকাশক যখন জেলে যাবার ভয় দেখালো, তখন গোল্ডস্মিথ উত্তর দিলেন সেটা বরং ভালো, বাইরে থাকলে সাংঘাতিক কিছু হয়ে যেতে পারে। 8. একবার একজন ছাত্র গেইটের বাড়ি এসে উপস্থিত, বিখ্যাত লেখককে দেখতে চায়। এরকম অচেনা লোকের সঙ্গে গেইটে সাধারণত দেখা করেন না, বিশেষ করে যাদের কোনো সুনির্দিষ্ট বক্তব্য নেই। যাই হোক, এই ছাত্রের অনুরোধে কি জানি কেন গেইটে রাজি হলেন। বসবার ঘরে ছাত্রটি কিছুক্ষণ অপেক্ষা করবার পর গেইটে নীরবে ঘরে ঢুকলেন। একটি কথাও না বলে ঘরের মাঝখানে একটি চেয়ারে এসে বসলেন। গেইটের এই গম্ভীর নীরব আবির্ভাব ছাত্রটিকে অপ্রস্তুত করতে পারেনি। ঘরের মধ্যে একটি মোমবাতি জ্বলছিল। ছাত্রটি মোমবাতিটি হাতে করে প্রস্তর মূর্তির মতো অধিষ্ঠিত গেইটের চারপাশে ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল কবিকে। দেখা শেষ হবার পর মোমবাতি যথাস্থানে রেখে একটি রৌপ্য মুদ্রা বের করল পকেট থেকে। দর্শনী হিসেবে ওই মুদ্রাটি গেইটের চোখে পড়ে এমন এক জায়গায় রেখে ধীরে ধীরে বেরিয়ে গেল ছাত্রটি। 9. এডমান্ড স্পেন্সার তার বিখ্যাত কাব্য ফেয়ারি কুইন সমাপ্ত করে আর্ল অফ সাউদাম্পটনের বাড়ি চলে গেলেন। শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে আর্লের খুব নাম। কেউ তার কাছ থেকে শুধু হাতে ফিরে আসেনি কোনোদিন। পাণ্ডুলিপি আর্লের কাছে পাঠিয়ে দিয়ে স্পেন্সার বাইরের ঘরে বসে আছেন। কয়েক পৃষ্ঠা পড়ে খুব ভালো লাগলো। আর্ল স্পেন্সারকে 20 পাউন্ড পাঠিয়ে দিলেন। এদিকে পড়া চলছে। আরও কিছু দূর পড়ে আবার 20 পাউন্ড দিতে বললেন। যতই পারেন ততই ভালো লাগে। আর একবার 20 পাউন্ড পাঠানো হলো। ক্রমশ বেশি ভালো লাগছে। মুগ্ধ হয়ে পড়ে যাচ্ছেন। আর একবার 20 পাউন্ড পাঠাবার কথা বলতে গিয়েই তার চৈতন্য হলো। দারোয়ানকে ডেকে বললেন, ওরে, ওই যে কবি বসে আছে তাকে এখনই বিদেয় করে দে। যেমন লেখা লিখেছে তার পুরস্কার দিতে গেলে আমি ফতুর হয়ে যাব। 10. লেখকদের সহধর্মিণীরা সবসময় লেখার সহায় হয় না। ফরাসি নাট্যকার রাসিন স্ত্রীর কাছে পেয়েছেন উপেক্ষা, কোনো প্রেরণা পাননি। নাট্যকার হিসেবে রাসিনের খ্যাতি যখন ছড়িয়ে পড়েছে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তখন তার হঠাৎ ইচ্ছে হলো সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন। কিন্তু গুরু বুঝিয়ে বললেন, তোমার পক্ষে সেই কঠিন জীবন যাপন করা সম্ভব হবে না। তুমি বিয়ে থা করে সংসারী হও, সংসার কর্মেই শান্তি পাবে। গুরুর নির্দেশে রাসিন বিয়ে করলেন। বিবাহ পূর্বে প্রেমের প্রশ্ন ছিল না। বেশ গুরুগম্ভীর মহিলা, সংসারের দৈনন্দিন কাজ ছাড়া অন্য কিছু সম্বন্ধে আগ্রহ ছিল না। রাসিনের স্ত্রী
স্বামীর একটি নাটকেরও অভিনয় দেখেননি, নাটক পড়েননি এবং এ বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করেননি। ইউরোপের সর্বত্র স্বামীর নাম ছড়িয়ে পড়েছে, কিন্তু স্ত্রীর মনে তার জন্য বিন্দুমাত্র গৌরববোধ ছিল না। সব নাটকের নামও তিনি শোনেননি। একবার চতুর্দশ লুই রাসিনকে পুরস্কৃত করলেন। মূল্যবান পুরস্কার বাড়িতে এনে স্ত্রীকে ডেকে উচ্ছ্বসিত ভাষায় বলতে গেলেন, কিন্তু স্ত্রী থামিয়ে দিয়ে বললেন, রাখো তোমার পুরস্কারের কথা। ছেলেটা যে দুদিন যাবৎ বই হাতে করেনি, আগে তার ব্যবস্থা করো দেখি। 11. সক্রেটিসের স্থির বদমেজাজের কথা প্রবাদে পরিণত হয়েছিল। স্বামীকে সর্বদা কঠোর কথা বলতেন। তার পাণ্ডিত্যের জন্য কোনো শ্রদ্ধার লক্ষণ দেখা যেত না স্ত্রীর আচরণে। একদিন বিশ্রী গালাগাল দিয়েও তৃপ্ত না হয়ে স্ত্রী স্বামীর মাথায় এক গামলা ময়লা জল ঢেলে দিলেন। শান্ত কণ্ঠে দার্শনিক বললেন, হ্যাঁ, এত গর্জনের পর একটু বৃষ্টি তো হবেই। 12. মিল্টন অন্ধ হওয়ার পর যাকে বিয়ে করেছিলেন তার কথাবার্তা ছিল ক্ষুরোধার। ডিউক অব বাকিংহাম এই নতুন স্ত্রীর রূপ দেখে প্রশংসা করে বললেন, এই যে গোলাপ। অন্ধ কবি উত্তর দিলেন, গোলাপের রং কেমন বলতে পারবো না, তবে তার কাটার খোঁচা রোজই পাই। 13. বিখ্যাত শিল্পী ও কবি উইলিয়াম ব্লেক যাকে বিয়ে করেছিলেন তিনি লিখতে বা পড়তে জানতেন না। তার জন্য যে তাদের জীবনে কোনো অশান্তি ছিল তার প্রমাণ নেই। 14. থ্যাকারের স্ত্রী ইসাবেলা তৃতীয় কন্যার জন্মের পরে উন্মাদ হয়ে যান। উন্মাদ স্ত্রীর ঝক্কি সামলাতে গিয়ে থ্যাকারের সাহিত্য জীবনের প্রভূত ক্ষতি হয়েছিল। 15. জন্মের হিসাব দিয়ে প্রতিবার বিচার করা যে সম্ভব নয় তার প্রমাণ দেখা যায় লেখকদের জীবন থেকে। বিখ্যাত নাট্যকার মার্লোর জন্ম হয়েছিল মুচির ঘরে। রূপকথার জাদুকর হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনও মুচির ছেলে। কার্লাইলের বাবা ছিলেন পাথর দিয়ে বাড়ি তৈরি করবার কুশলী মিস্ত্রি। মাইকেল অ্যাঞ্জেলো যার কাছে প্রতিপালিত হয়েছিলেন তিনিও ছিলেন তাই। জ্যাক লন্ডন ছিলেন এক পাগলাটে জ্যোতিষীর অবৈধ সন্তান। 16. অস্কার ওয়াইল্ডের ছেলেবেলা কেটেছে মার অনেক অত্যাচারের মধ্য দিয়ে। মা ছিলেন একটু খ্যাপাটে ধরনের, তার ছিল মেয়ের শখ, তাই ছেলে জন্মাবার পর হতাশ হয়েছিলেন। কিন্তু মেয়ের শখ মেটাতেন ছেলেকে মেয়ের পোশাকে সাজিয়ে। ছেলেবেলায় অস্কার ওয়াইল্ডকে অনেক দিন মেয়ের পোশাক পরে থাকতে হয়েছে। 17. ওয়ার্ডসওয়ার্থ সত্য সুন্দরের পূজারী, এ কথাই আমরা জানি, কিন্তু তিনিও একবার ভুল করেছিলেন এবং ভুলের প্রায়শ্চিত্ত করবার মতো সাহস দেখাতে পারেননি। 1791 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সে গিয়েছিলেন এবং সেখানে ছিলেন প্রায় 1 বছর। ওয়ালিয়াতে তার ঘনিষ্ঠতা হয় সম্ভ্রান্ত বংশের ফরাসি তরুণী অ্যানেট ভ্যালোর সঙ্গে। রুশোর সমাজ দর্শন নিয়ে প্রথম তাদের মধ্যে আলাপ চলত, ক্রমশ নিরিবিলিতে দেখা হতে লাগলো, হৃদয় বিনিময় হলো। অ্যানেটের গর্ভে এলো কবির সন্তান। সন্তান ভূমিষ্ঠ হবার আগেই ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডে ফিরে এলেন। ডোরোথির মাধ্যমে অ্যানেটকে বিয়ে করবার অনুমতি প্রার্থনা করেছিলেন বাবার কাছে, কিন্তু অনুমতি পাওয়া যায়নি। বাধ্য ছেলের মতো পিতার নিষেধ স্বীকার করে অ্যানেটকে বিয়ে করবার অভিপ্রায় ত্যাগ করলেন ওয়ার্ডসওয়ার্থ। 18. শেলির একটা মজার শখ ছিল, তা হলো কাগজের নৌকো তৈরি করে জলে ভাসানো। জলের কাছে গিয়ে দাঁড়ালেই তার নৌকো ভাসানোর খেলার জন্যে মন চঞ্চল হয়ে উঠত। হাতের কাছে যত বাজে কাগজ সব শেষ হয়ে গেলে কম দরকারি চিঠি দিয়ে নৌকো তৈরি করতেন আর জলে ভাসিয়ে চেয়ে থাকতেন। দেখতেন নৌকোর কি হয়, কত দূরে যায়, কখন ডোবে। যেন কাগজের নৌকোর সঙ্গে জীবনের যোগ আছে। জীবন
আর কাগজের নৌকো দুই ক্ষণস্থায়ী, দুই অন্যের দ্বারা তাড়িত হয়। নিজের জীবনকে যেন দেখতে পেতেন নৌকার ভাগ্যের মধ্যে। তাই এ খেলায় ছিল তার দুর্নিবার নেশা। সঙ্গের সব কাগজ শেষ হয়ে গেলে বইয়ের ফ্লাই লিফ ছিঁড়ে নৌকো বানাতেন। শেলি দূরে বা কাছে যেখানেই বেড়াতে যেতেন সঙ্গে দু একটি বই থাকত। তার ব্যক্তিগত সংগ্রহের বহু বইয়ের ফ্লাই লিফ ছিল না। একদিন বেড়াতে বেড়াতে এক নদীর তীরে এসে উপস্থিত হলেন। নদীতে স্রোত দেখে তার ঘুমন্ত নেশাটা জেগে উঠল, কিন্তু সঙ্গে এক টুকরো কাগজও ছিল না। একটু আগে অন্যত্র সব কাগজ শেষ করে এসেছেন। আর একবার পকেটে হাত দিলেন। হ্যাঁ, এক টুকরো কাগজ আছে, তবে আজকের মূল্য মানে প্রায় 1100 টাকার একটি ব্যাংক নোট। অনেকক্ষণ যাবৎ নিজের সঙ্গে দ্বন্দ্ব করলেন, তারপরে নেশার কাছে হার মানলেন। নোটটি পকেট থেকে বের করে নৌকো বানিয়ে ছেড়ে দিলেন নদীর জলে। দূরে ভেসে যেতেই অনুশোচনা হলো, এ কি করলেন? এই তো ছিল শেষ সম্বল। কিন্তু ভাগ্য সেদিন ছিল সুপ্রসন্ন। কিছুক্ষণ পরে বাতাসে মূল্যবান কাগজের নৌকো ভেসে এলো তার পায়ের কাছে। তিনি সাগ্রহে তুলে নিলেন।